আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আজকে অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের আমাদের তৈরিকৃত শীটের 1 নাম্বার ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি চমৎকার ক্লাসের মাধ্যমে আমরা মৌলিক পরিসংখ্যান শুরু করতে চাচ্ছি। খেয়াল করেন, প্রত্যেকে 1 নাম্বার প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নটা আমরা পড়তেছি এবং এটা আমরা সমাধানের দিকে যাবো ইনশাল্লাহ। দেখছে, নিম্নের উপাত্ত হতে 10 শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। পরে বলছে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে গণসংখ্যা রেখা অঙ্কন করা। নিচে উপাত্ত দিয়ে দিছে, কথা বুঝতে পারছেন? এখন আসেন, এই যে শ্রেণী ব্যবধান বইলা দিছে কত, 10। কি নির্ণয়ের কথা বলছে? ফার্স্টে গণসংখ্যা নিবেশন। এরপরে যে গণসংখ্যা নিবেশনটা হবে সেটা থেকে আমরা প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে গণসংখ্যা রেখা অঙ্কন করার জন্য বলছে, কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করেন। তাহলে গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে ফার্স্টে লিখতে হবে সমাধান দিয়া প্রদত্ত উপাত্ত সংখ্যা। প্রদত্ত উপাত্ত সংখ্যা, প্রদত্ত উপাত্ত সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? n। এখানে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে প্রশ্নে তার মান লিখবেন। দেখেন 1 2 3 এইভাবে গণনা করলে এখানে সংখ্যা আছে 39টা। প্রশ্নে যতটা থাকবে n দিয়ে তত লিখবেন। কথা ক্লিয়ার? এখানে 39টা আছে, আমরা 39টা লিখছি। এরপরে দেখবো এই উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত আছে। দেখেন এখানে সর্বোচ্চ মান আছে এই 68। তাহলে আমরা লিখবো প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান। প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান। সর্বোচ্চ মানও লিখতে পারেন, ইচ্ছা করলে সর্বোচ্চ সংখ্যা লিখতে পারেন। সর্বোচ্চ সংখ্যাকে প্রকাশ করে এল দ্বারা। এল কত? 68। সবসময় যে 68 থাকবে এমন কোনো কথা নাই, যেই সংখ্যাই সবচেয়ে বড় থাকবে সেটা লিখবেন। এরপরে এখান থেকে সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন সংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা? এস দ্বারা। কত? 11। এইটা লিখবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু লিখলাম। ক্লিয়ার? এখন দেখেন, অনেক প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যবধান বলবে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে, আবার অনেক প্রশ্নের মধ্যে সরাসরি শ্রেণী ব্যবধান দিয়ে দিবে। আজকে যে প্রশ্নটা করতেছে এটার মধ্যে সরাসরি শ্রেণী ব্যবধান দিয়ে আছে। তাহলে শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে 10 শ্রেণী ব্যবধান ধরে করব। কথা বুঝতে পারছেন? আর আমরা অনেক সময় শ্রেণী ব্যবধান নাও থাকতে পারে। যদি শ্রেণী ব্যবধান না থাকে তাহলে আমরা শ্রেণী ব্যবধান বের করার সূত্র প্রয়োগ করে শ্রেণী ব্যবধান বের করে পরে করব। এখন দেখেন, আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা লিখবো নিম্নের জায়গায় লিখবো প্রদত্ত। নিম্নের জায়গায় লিখবো কি? প্রদত্ত। প্রদত্ত উপাত্ত হতে কত শ্রেণী ব্যবধান? 10 লিখবো। 10 শ্রেণী ব্যবধান নিয়ে এখানে দেখেন গণসংখ্যা নিবেশন তৈরি করে বলছে। তবে আমরা গণসংখ্যা নিবেশনটা তৈরি করব কোন পদ্ধতিতে? বহির্ভূত পদ্ধতিতে। প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে তো বলে নাই বহির্ভূত, আপনি কেন বহির্ভূত করবেন? আমি আপনাদেরকে বলি, যদি শ্রেণী ব্যবধান দুই ধরনের, একটা হচ্ছে বহির্ভূত পদ্ধতিতে আর একটা আছে কি অন্তর্ভুক্ত পদ্ধতিতে। যদি প্রশ্নে উল্লেখ থাকে যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে করেন তাহলে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে হবে। আর যদি প্রশ্নে উল্লেখ থাকে বহির্ভূত পদ্ধতিতে করার জন্য তাহলে বহির্ভূত পদ্ধতিতে করব। আর কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা বহির্ভূততে করলে সহজ হয়, এই জন্যই কেবলমাত্র বহির্ভূত পদ্ধতিতে করব, কেউ অন্তর্ভুক্ত করলেও হবে। তাহলে আমরা লিখলাম প্রদত্ত উপাত্ত থেকে 10 শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভূত পদ্ধতিতে। বহির্ভূত পদ্ধতিতে দেখেন, বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন কি করি? তৈরি করি। প্রদত্ত উপাত্ত থেকে 10 শ্রেণী ব্যবধান নিয়ে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করি। তাহলে গণসংখ্যা নিবেশন করতে গেলে কলাম হয় 3টা। কলাম হয় কয়টা? 3টা। 3টা কলাম আমরা করতেছি, খেয়াল করেন প্রত্যেকে। 3টা কলামের প্রথমটাতে হয় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, এটাকে প্রকাশ করে সি দ্বারা। এরপরে হবে টালি চিহ্ন। এরপরে হবে গণসংখ্যা। গণসংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা? এফ দ্বারা। এখন আসেন, কলাম হয় গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে কলাম হয় 3টা। একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আরেকটা টালি চিহ্ন, আরেকটা কি গণসংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, কলাম হয় স্যার 3টা, বুঝছি, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, 3টা, কিন্তু সারি কয়টা হয়? মানে এইভাবে কয়টা ঘর হবে?
একটু খেয়াল করেন, সারি বের করার নিয়মটা কি আমি দেখাইতেছি। সারি বের করতে গেলে আগে আমরা কি করব, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার ব্যবধানটা বের করব। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 68, লিখলাম, এটা অঙ্কের বাইরে। আর ইয়া কত, 11। তাহলে 68 থেকে যখন 11 বিয়োগ করবেন, রেজাল্ট হয় কত, 57। মানে মোট কত হচ্ছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুইটা মানের ব্যবধান বের করব। ব্যবধান বের করার পরে শ্রেণী ব্যবধান যত হবে তা দিয়ে ভাগ করবো। শ্রেণী ব্যবধান কত, 10। তাহলে 10 দিয়ে আমরা বের করলাম, ভাগ করলে 10 দিয়ে কি করলাম, ভাগ করলে রেজাল্ট হচ্ছে 5.7। এই 5.7 মানে হচ্ছে 5.7 মানে হচ্ছে 6 গড়। ঠিক আছে, এখন এখানে গড় হবে কয়টা, 6টা। দেখেন, তাহলে 6টা হবে মূল গড় সংখ্যার জন্য। আর এই যে বাংলা লেখার জন্য হবে একটা, কয়টা হয়েছে, 7টা। আর নিচে যোগ করার জন্য একটা, 8টা। তাহলে সংখ্যা যত বেরিব তার চেয়ে 2 গড় বেশি। একটা হচ্ছে উপরে বাংলা লেখার জন্য আর নিচে যোগ করার জন্য। তাহলে আমরা করতেছি 1 2 3 4 5 6 7, এভাবে কয়টা, 8টা। 1 2 3 4 5 6 7 8, 8 গড় করলাম। কথা বুঝতে পারছেন? আশা করি এখন বুঝতে পারছেন এইটুকু। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি প্রশ্ন রাখবো না। প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে 5.7 হিসেবে 6 লিখতে, বুঝলাম, কিন্তু যদি কোনো কারণে 5.1 হয় তাহলে কত লিখবে? 5.1 হলেও 6 হবে। প্রশ্ন কেন হবে স্যার, একটু খেয়াল করেন। আমরা ধরেন একটি ক্লাসের মধ্যে 30 জন, মানে একটি ক্লাসের মধ্যে 31 জন শিক্ষার্থী আছে। কতজন শিক্ষার্থী আছে? 31 জন। এখন প্রতি বেঞ্চে একজন করে না, 5 জন করে যদি বসে, প্রতি বেঞ্চে কয়জন করে বসে, 5 জন। তাহলে কয়টা বেঞ্চ লাগবে? তাহলে আমি কি করবো, এটাকে 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে পাচ্ছে কত, 30, থাকে কত, 1। এর মানে এক বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে বেঞ্চ লাগে 6টা 30 জনের জন্য। আর অতিরিক্ত কয়জন থাকে, একজনের জন্য আর কয়টা বেঞ্চ লাগবে? বলবেন স্যার একটা বেঞ্চ লাগবে। তাহলে একজনের জন্য একটা বেঞ্চ যখন লাগবে, তাহলে 6টা হইব না 7টা? 7টা। তাহলে আমরা বুঝতেছি, মানে 5 এর পরে যদি 1 থাকে তাইলেও 1 গড় পারবো, যদি 9 থাকে তাইলেও 1 গড় পাবো, 3 থাকলে 1 গড় পাবো, 2 থাকলেও কি 1 গড় পাবো পয়েন্টের পরে। তাহলে মোট গড় হচ্ছে এখানে 6টা, আর বাংলার জন্য একটা 7টা, যোগ করার জন্য একটা 8টা। কথা ক্লিয়ার? তবে এই অংশটুকু অবশ্যই অঙ্কের বাহিরে, আপনি ক্যালকুলেটর দিয়ে করে পরে বসাবেন গড়গুলো। এখন খেয়াল করেন, এইটুকু করার পর আমরা দেখবো এখানে শ্রেণীর মধ্যে সব, মানে নিম্ন শ্রেণী কোনটা, মানে সংখ্যা নিম্ন কোনটা আছে, সংখ্যা কোনটা আছে, নিম্নটা। সংখ্যা নিম্ন হচ্ছে এইটা, আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এইটা, এই দুইটা। আর আমরা বলছি কোন পদ্ধতিটা, বহির্ভূত। এখন প্রশ্ন হচ্ছে, স্যার বহির্ভূত পদ্ধতি কোনটা, অন্তর্ভুক্ত যে বলছেন, অন্তর্ভুক্ত কোনটা, একটু খেয়াল করেন। আমরা লিখবো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটা একটা পদ্ধতি। আর হচ্ছে 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, এটা আর একটা পদ্ধতি। এটার নাম হচ্ছে বহির্ভূত, এটার নাম অন্তর্ভুক্ত। প্রশ্ন হচ্ছে কেমনে বুঝলেন, মানে প্রথম শ্রেণীর, মানে শ্রেণীর শেষে যেটা থাকবে, এটা যদি পরবর্তী শ্রেণীর প্রথমই হয়, একই ধরনের সংখ্যা, তাহলে এটার নাম কি, বহির্ভূত পদ্ধতি। এই যে দেখেন, এখানে 30, আবার এখানে নিচে 30। আর অন্তর্ভুক্ত হচ্ছে শেষে যেটা থাকবো একটা শ্রেণীর, এর পরবর্তী শ্রেণীতে এক বাদ দিয়া বা ব্যবধান কইরা যদি থাকে, এটার নাম হচ্ছে কি, অন্তর্ভুক্ত। তাহলে 19-এর পরে কত আছে, 20, এক বাদ দিয়া, পরে 29-এর পরে কত আছে, 30। এর মানে এটার নাম হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এটার নাম হচ্ছে বহির্ভূত পদ্ধতি। কথা ক্লিয়ার? এখন আমরা কোন পদ্ধতিতে করব, এই পদ্ধতিতে। কেউ এই পদ্ধতি করলে হবে। খেয়াল করেন, এটা করতে গেলে সর্বনিম্ন কত আছে, 11। তাহলে আমরা 10 থেকে শুরু করি, কারণ 11 এবং 68 দুইটাই এই শ্রেণীর ভিতরে ভর্তিব। তাহলে 10 থেকে বহির্ভূত করলে আমরা লিখতে পারি 20। কেন 20? কারণ আমাদের হচ্ছে শ্রেণী ব্যবধান 10-এর ভিতর। 10 থেকে 20 ব্যবধান কত, 10। পরে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে কত, 60, 60 থেকে 70। কথা ক্লিয়ার? একটা ঘর কিন্তু যোগ করার জন্য থাকবে। এখন দেখেন, এখানে ব্যবধান 10, এখানে ব্যবধান 10, এখানে ব্যবধান 10, এখানে 10, এখানে 10, এখানে 10, শ্রেণী ব্যবধান সব জায়গায় 10। এবং পদ্ধতিটা কোন পদ্ধতি, বহির্ভূত। কেন? এই যে দেখেন, এখানে 20, এখানে 20, এখানে 30, এখানে 30, এখানে 40, এখানে 40, বহির্ভূত পদ্ধতি। কথা ক্লিয়ার? এবং দেখেন সর্বোচ্চ মান কত, 68। 10 থেকে 70, মানে 10 থেকে 70 ভিতরে কি পরে, 68 অবশ্যই পরে। 10 থেকে 70-এর ভিতরে 11 পরে, অবশ্যই পরে। কথা ক্লিয়ার? এখন আমরা এটার পরে তালি চিহ্ন করবো। আগে দেখেন, ফার্স্টের সংখ্যাটা কত, 11। 11 কোন ঘরের মধ্যে পড়ে, 10 থেকে 20-এর ভিতরে একটা টান দিবেন। এরপরে কত, 63। 63 কোনটার পরে, 60 থেকে 70-এর ভিতরে, এই যে একটা টান দিলাম। এরপরে কত পড়ে, 28। 28 হচ্ছে 20 থেকে 30-এর ভিতরে। এরপরে কত, 19।
19 হচ্ছে 10 থেকে 20-এর ভিতরে, আরেকটা টান দিলাম। পরে 52 পরে হচ্ছে 50 থেকে 60-এর ভিতরে, এরপরে 62 পরে 60 থেকে 70-এর ভিতরে, এরপরে হচ্ছে 15 পরে হচ্ছে 10 থেকে 20-এর ভিতরে, এরপরে 65 পরে হচ্ছে 60 থেকে 70, পরে হচ্ছে 68 পরে 60 থেকে 70-এর ভিতরে। কথা ক্লিয়ার? পরে 24 পরে হচ্ছে 20 থেকে 30-এর ভিতরে, এরপরে হচ্ছে 20 হচ্ছে এই যে দেখেন বহির্ভূত বুঝিতে 20 এখানে আছে, এখানে আছে, বহির্ভূত মানে শেষেরটা বাদ, তাইলে 20 এখানে না পড়ে এই ঘরের মধ্যে পড়বে। 20 যদি থাকে তাহলে এই যে 20 এখানে পড়বে না, এই দ্বিতীয় ঘরের মধ্যে পড়বে, অর্থাৎ বহির্ভূত মানে এই শেষেরটা বাদ, তাহলে এই ঘরের মধ্যে। এরপরে হচ্ছে 29 হচ্ছে এই যে 20 থেকে 30-এর ভিতরে, এরপরে হচ্ছে 35 হচ্ছে 30 থেকে 40-এর ভিতরে, এরপরে হচ্ছে 43 হচ্ছে 40 থেকে 50-এর ভিতরে, এরপরে হচ্ছে 41 হচ্ছে 40 থেকে 50-এর ভিতরে, এরপরে 53 50 থেকে 60-এর ভিতরে, এরপরে 61 হচ্ছে 60 থেকে 70-এর ভিতরে। তবে টালি চিহ্নের মধ্যে যখন 4টা ঘর হয়ে যাবে পরে টান দিবেন এইভাবে, ঠিক আছে? এরপর হচ্ছে 21 হচ্ছে 20 থেকে 30, এখানে 4টা হয়ে গেছে, তাহলে এই করে। এরপরে হচ্ছে 31 হচ্ছে 30 থেকে 40-এর ভিতরে, এরপরে হচ্ছে 42 হচ্ছে 40 থেকে 50-এর ভিতরে, 63 60 থেকে 70-এর ভিতরে, এরপরে 55 50 থেকে 60-এর ভিতরে, 47 40 থেকে 50-এর ভিতরে, 44 এই যে 4টার পরে এক ঘর, 44 পরে 17 হচ্ছে 20 থেকে 10 থেকে 20-এর ভিতরে, পরে 48 হচ্ছে 40 থেকে 50-এর ভিতরে, পরে 12 হচ্ছে 10 থেকে 20-এর ভিতরে, এরপরে 59 হচ্ছে 50 থেকে 60-এর ভিতরে, 50 দেখেন এখানেও আছে, এখানেও আছে, তবে এই ঘরের মধ্যে না হয় এটার মধ্যে হবে। এরপরে 60 এটাতে আছে, এটাতে আছে, কোনটাতে? শেষেরটাতে। এরপরে 30 হয়, এটাতে আছে, এটাতে আছে, তাহলে এটার মধ্যে। 47 40 থেকে 50-এর ভিতরে, এরপরে 39 হচ্ছে 30 থেকে 40-এর ভিতরে, 37 হচ্ছে 30 থেকে 40-এর ভিতরে, 4-এর পরে এই করে। 18 হচ্ছে 10 থেকে 20-এর ভিতরে, পরে 66 হচ্ছে 60 থেকে 70, এরপরে 51 হচ্ছে 50 থেকে 60-এর ভিতরে, 23 হচ্ছে 20 থেকে 30-এর ভিতরে, এরপরে 29 সর্বশেষ 29 হচ্ছে 20 থেকে 30-এর ভিতরে। এইভাবে আমরা টালি চিহ্ন করবো, যতগুলো সংখ্যা থাকে, সংখ্যা কম থাকুক বেশি থাকুক কোনো ব্যাপার না। এখন গণনা করবো টালি চিহ্ন কয়টা হয়। দেখেন এখানে হচ্ছে 5টা আর একটা, কয়টা হয়েছে? 6টা, এখানে 6 লিখবো। 5টা আর 2টা, কয়টা হয়েছে? 7টা। এখানে হচ্ছে 5টা, লিখলাম 5টা আর 2টা, কয়টা হয়েছে? 7টা। 5 আর 1 6, পরে 5টা আর 3টা, কয়টা হয়েছে? 8টা। এখন এই যে এফ এর মান যোগ করবেন, এফ এর মান যোগ করলেই মোট সংখ্যা হবে। আর মোট সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। তাহলে এফ এর গুলা যোগ করলে দেখি কত হয়। 6 যোগ 7 যোগ 5 অবশ্য 39 হবে। 5 যোগ 7 যোগ 6 যোগ 8, রেজাল্ট হচ্ছে কত? 39 হবে। অর্থাৎ এখানে যত সংখ্যা তত হবে এনের মান। এইটুকু হচ্ছে গণসংখ্যা নিবেশন। আশা করছি এই অঙ্কটার গণসংখ্যা নিবেশন আপনারা ক্লিয়ার ভাবে পারবেন। এখন আমরা কি করব? গণসংখ্যা নিবেশনের জন্য পরে এই প্রশ্নের মধ্যে আরো কিছু বলছে, খেলা করেন প্রত্যেকে কি বলছে। এটার মধ্যে আমাদেরকে বইলা দিছে যে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে, এই যে প্রাপ্ত গণসংখ্যা আমরা পাইছি, প্রাপ্ত মানে পাওয়া, আমরা পাইছি গণসংখ্যা নিবেশন, এটা থেকে গণসংখ্যা রেখা অঙ্কন করো। কি রেখা অঙ্কন করো? গণসংখ্যা রেখা অঙ্কন করো। তাহলে আমরা লিখবো প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে নিম্নে গণসংখ্যা রেখা অঙ্কন করা হলো। এটার পরে লিখবো প্রাপ্ত গণসংখ্যা, প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে, গণসংখ্যা রেখা অঙ্কন করা হলো। প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে নিম্নে গণসংখ্যা রেখা অঙ্কন করা হলো। গণসংখ্যা রেখা অঙ্কন করা হলো। লেখাই আপনারা গ্রাফ পেপার নেবেন, যেহেতু আমার এখানে গ্রাফ পেপার নাই, আমি একটু গ্রাফ, আচ্ছা, গ্রাফ পেপারের এই মূলবিন্দু থাকবেন উ, ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে কি ওয়াই। আমাদের কাছে গ্রাফ পেপার নাই, তো তাই আমরা এইভাবে গ্রাফ পেপার তৈরি করে নিছি। আশা করি প্রত্যেকে বুঝতে পারতেছেন। একটু খেয়াল করেন প্রত্যেকে।
এখন গণসংখ্যা নিবেশন হচ্ছে এটা থেকে গণসংখ্যা রেখা অঙ্কন করব। গণসংখ্যা রেখা অঙ্কন করতে গেলে এই যে এখানে যদি যাই থাকুক, অর্থাৎ গণসংখ্যা তালিটার কিছু লাগবে না, তালিকা বাদ দিয়া দুইটা অংশ থাকবে। এই দুইটা অংশের মধ্যে একটা থাকবে গণসংখ্যা, আর একটা কি শ্রেণী ব্যবধান থাকতে পারে, সময় থাকতে পারে, যাই থাকুক আমরা কি করব, গণসংখ্যাটা লম্ব অক্ষে লিখবো। গণসংখ্যাটা কোথায় লিখবো, লম্ব অক্ষে। আর গণসংখ্যার বিপরীতে তালি চিহ্ন ভিত্তিত যেটা থাকবে এটা লিখবো সবসময় ভূমি অক্ষে, যাই থাকুক। তাহলে আমরা লিখলাম শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানকে কোথায় রাখলাম, ভূমি অক্ষে। মনে থাকে যেন গণসংখ্যার বিপরীতে যেটা থাকবে সেটা হবে কোন অক্ষে, ভূমি অক্ষে। তাহলে এটা শ্রেণী ব্যবধান ভূমি অক্ষে রাখলাম, লম্ব অক্ষে গণসংখ্যা। লেখার পরে আমরা কি করব, অনেকে এটা করার পরেও মধ্যবিন্দু সারণীর মধ্যে বের করে পরে গণসংখ্যা রেখা অঙ্কন করে। এটা আপনি ইচ্ছা করলে এটাও হবে, আমি যে নিয়ম করাতেছি এটাও হবে, আপনার যেটা ইচ্ছা, তবে এটা সহজ, এর জন্য এটা করাতেছি। কথা খেয়াল করেন প্রত্যেকে। আমরা কি করব, গণসংখ্যা নিবেশন থেকে গণসংখ্যা রেখা অঙ্কন করতে গিয়া ফার্স্টে শ্রেণী দেখবো কত আছে, শ্রেণী ফার্স্টে 10 থেকে কত 20, পরে 20 থেকে 30, এভাবে আছে কত পর্যন্ত 70। তাহলে প্রতি 5 ঘর পরে পরে দেখেন এই যে একরকম 1 2 3 4 5, ছোট 5 ঘর পরে পরে 10 20 30 40 50 60 70, সর্বোচ্চ মান আছে এখানে 70। কেউ যদি নিতে চান সর্বনিম্ন নিতে 70 পর্যন্ত, পারলে আরো উপরে নিয়েন, কোনো সমস্যা নাই, কিন্তু কম নেওয়া যাবে না। তাহলে আমরা 70 পর্যন্ত আছে 70 নিলাম। এরপরে দেখবো গণসংখ্যা, এই গণসংখ্যার সর্বোচ্চ মান কত আছে, গণসংখ্যার মধ্যে মান আছে 6, সর্বোচ্চ মান আছে কত 8। তাহলে লম্ব অক্ষে প্রতি 5 ঘর সমান সমান, কেউ যদি 2 নেয় নিতে পারবে, কেউ যদি না 5 নিতে পারবে, 5 নিলে চিত্র ছোট হয়ে যাবো, কেউ যদি 1 নেয় তাহলে নিতে পারবে। তাহলে আমরা 1 করে নিতেছি, 1 2 3 4 5 6 7 8। এই যে প্রতি 5 ঘর পরে পরে এই যে এরকম ছোট 5টা ঘর পরে পরে গ্রাফটা পরে আমরা 1 করে নিছি। কেউ যদি 1 এর জায়গায় এখানে 2 4 6 8 এরকম করলে হবে, চিত্র ছোট হবে, আর কোনো ব্যাপার না। একটু করা এইটুকু করার পরে আমরা দেখবো, দেখেন 10 থেকে 20 এর মাঝামাঝি, এই যে ফার্স্ট শ্রেণী হচ্ছে 10 থেকে 20, এই যে 10 থেকে 20 হচ্ছে এখান থেকে এখানে, এখানে ঘর কয়টা, এখানে ঘর হচ্ছে 5টা, এই যে 1 2 3 4 5, এই 5টা ঘর। আমি একটু জুম করতেছি ঘরটাকে, খেয়াল করেন এই ঘরগুলা জুম করতেছি আমি, ঘর হচ্ছে এরকম 5টা, 1 2 3 4, আর একটা ঘর এখানে লিখলাম, কয়টা ঘর, এরকম 5টা। তাহলে এখান থেকে এই যে এখানে দেখেন এখানে হচ্ছে 10, মানে এই অংশটাকে জুম করতেছি, শুধু এই অংশটাকে, এই যে 10 থেকে 20 এর অংশটাকে, এখানে 10 এখানে কত 20, মানে ফোন দিয়ে ধরেন জুম করতেছেন, জুম করার পর ঘর হচ্ছে 1 2 3 4 5, 5টা ঘরের মান যদি 10, মানে 10 থেকে 20 না এটা, তাহলে এর অর্ধেক কত বলেন তো, এই যে 10 থেকে 20 এর অর্ধেক হচ্ছে আড়াই ঘর, এই যে 1 2 3 4 5 ঘর হইলে 5 ঘরের অর্ধেক কত, আড়াই ঘর, এই যে এইটুকু হচ্ছে অর্ধেক। কথা বুঝতে পারছেন, এইটা অর্ধেক হচ্ছে এইটা। তাহলে এই আড়াই ঘর বরাবর, অর্থাৎ এই যে 10 থেকে 20 এর মাঝামাঝি, অর্থাৎ 10 এর পরে আড়াই ঘর, এটা থেকে এটা বরাবর আমরা সংখ্যা কত, গণসংখ্যা 6, 10 থেকে 20 এর কত গণসংখ্যা 6, তাহলে এটা বরাবর আমরা 6 এর মধ্যে ফুটা দিব। এই যে 10 থেকে 20 এর মাঝামাঝি বরাবর সোজা উপরে উঠবো, গণসংখ্যা কত এর বিপরীতে 6, এই যে 6 বরাবর ফুটা দিলাম, 6 বরাবর। কথা ক্লিয়ার? এরপর দেখেন 20 থেকে কত 30, 20 থেকে 30 এর মাঝামাঝি, এই যে দেখেন 20 থেকে 30 এর মাঝামাঝি আড়াই ঘর, এটা বরাবর কত 10, 20 থেকে 30 এর বিপরীতে গণসংখ্যার মান কত 7, তাহলে এই যে 20 থেকে 30 এর বিপরীতে 7 এ গিয়ে ফুটা দিবেন, এই যে বাবুটা। এরপরে কত 30 থেকে 40 এর বিপরীতে কত 5, তাহলে 30 থেকে 40 এর মাঝামাঝি 5 এর মধ্যে ফুটা দিবেন। এরপরে 40 থেকে 50 এর মাঝামাঝি নিয়ে কততে ফুটা দিবেন, 7 এ গণসংখ্যার মান। তাহলে দেখেন 40 থেকে 50 এর মাঝামাঝি এটা, এটার বিপরীতে হচ্ছে 7, এই যে আমরা 7 এ ফুটা দিলাম। যদিও আমার চিত্রের মানগুলো সঠিক হবে না, কারণ আমার এটা তো একবারে অ্যাকুরেট গ্রাফ পেপার না, এটা আমার হাতে করা। এরপরে 50 থেকে 60 এর বিপরীতে কত 6, তাহলে 50 থেকে 60 এর মাঝামাঝি 6 এ ফুটা দিবেন। এরপরে 60 থেকে 70 এর মাঝামাঝি কত 8, এই যে 60 থেকে 70 এর মাঝামাঝি এটা, এটার বিপরীতে 8 এ ফুটা দিবেন। এই বিন্দুগুলো দেওয়ার পর আমরা বিন্দুগুলা যোগ করব। আমি একটু বলে রাখি, যদি প্রশ্ন আছে প্রাপ্ত গণসংখ্যা থেকে গণসংখ্যা রেখা অঙ্কন করা, তাহলে এই বিন্দুগুলো আমরা প্রথম বিন্দুর সাথে দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দুর সাথে তৃতীয় বিন্দু, এইভাবে ক্রম অনুসারে যোগ করব। তবে এটা হবে মুক্ত হস্তে, অর্থাৎ আপনি হাত দিয়া করবেন, কোনো স্কেল ব্যবহার করবেন না। কথা ক্লিয়ার? আর যদি প্রশ্ন আসতো
প্রাপ্ত গণসংখ্যা নিবেশন থেকে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা, রেখার জায়গায় যদি বহুভুজ আসতো তাহলে আমরা স্কেল দিয়ে যোগ করতাম। কথা ক্লিয়ার? ব্যবধান এইটুকুই, সব এক, শুধুমাত্র গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে হচ্ছে কি, গণসংখ্যা রেখার ক্ষেত্রে হচ্ছে আপনি মুক্ত হস্তে যোগ করবেন এক বিন্দুর সাথে আরেক বিন্দু, আর যখন গণসংখ্যার বহুভুজ আসবে তখন আপনি স্কেল দিয়ে যোগ করবেন। তাহলে আমাদের যেহেতু গণসংখ্যার রেখা, আমরা এখন কি করতেছি, আমরা এখন করব হচ্ছে এইভাবে যোগ। কিভাবে? হাত দিয়ে। এই যে দেখেন এই বিন্দুর সাথে এটা, কথা বুঝতে পারছেন? গণসংখ্যা রেখা হইলে আপনি কি দিয়ে যোগ করবেন? মুক্ত হস্তে। আর গণসংখ্যার বহু বুঝলে এটাই যোগ করতে হবে স্কেল দিয়ে একবারে। এখন এই যে প্রথম বিন্দুটা, শ্রেণীর প্রথম মান কত আছে? একবারে 10। তাহলে প্রথম বিন্দুটা 10-এর সাথে মিলিয়ে দিবেন। আর শেষ বিন্দুটা, শেষের সংখ্যা কত আছে শ্রেণীর? 70, এটা 70-এর সাথে মিলিয়ে দিবেন। এইটার নামই হচ্ছে গণসংখ্যা রেখা। কথা কি? আর এটার নাম কি রেখা? গণসংখ্যা রেখা। আর বহুভুজ আসলে একই, শুধু এটা স্কেল দিয়ে করবেন, এটুকুই পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা এটা ব্যাখ্যা লিখবো। আমরা কি লিখবো? ব্যাখ্যা লিখবো। যেহেতু আমরা ব্যাখ্যা লিখবো, আমরা এটা একটু মুছে দিচ্ছি, খেয়াল করেন প্রত্যেকে। আমরা ব্যাখ্যাটা লিখতেছি। আমরা ব্যাখ্যার মধ্যে লিখবো ছক কাগজে, গ্রাফ পেপারে পরে আমরা ব্যাখ্যা লিখবো ছক কাগজে। ছক কাগজে প্রতি ছোট, ছক কাগজে ভূমি অক্ষে, ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ গড় সমান 10 একক, এবং লম্ব অক্ষে প্রতি ছোট, আমি ব্যাখ্যা লেখা পরে বোঝাবো, প্রতি ছোট 5 বর্গ গড় সমান 1 একক ধরা হলো। দেখেন ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে গণসংখ্যার মান নির্দেশ করা হলো। গণসংখ্যার মান নির্দেশ করা হলো। এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে, শ্রেণী মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে গণসংখ্যা রেখা অঙ্কন করা হলো। রেখা অঙ্কন করা হলো। কথা ক্লিয়ার? দেখেন আমি ব্যাখ্যাটা বুঝাইতেছি। ছক কাগজে কথা, গ্রাফ পেপার কি একই কথা। ছক কাগজে প্রতি ছোট ভূমি অক্ষে, এই যে ভূমি অক্ষ, এটা ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ গড় সমান, এই যে এরকম থাকে, আপনি দেখেন খেয়াল করে, গড়গুলো কিন্তু এরকম আকার থাকে। তাহলে ছক কাগজে প্রতি ছোট, এই যে 1 2 3 4 5 এরকম 5টা বর্গঘর, ছোট ছোট বর্গঘর, এগুলো কিন্তু বর্গঘর। তাহলে প্রতি ছোট 5 বর্গঘর সমান, এই যে এখানে কত ব্যবধান? 10, এখানে কত? 10। তাহলে প্রতি ছোট 5 বর্গঘর সমান কত একক? 10 একক। এবং লম্ব অক্ষে প্রতি ছোট, এই যে লম্ব অক্ষে আবার প্রতি ছোট, এই যে 1 2 3 4 5 বর্গঘর সমান কত একক? 1 একক। কেমনে? এখানে ব্যবধান 1, এখানে 5টা করে ব্যবধান 1, এখানে 1। তাহলে ছক কাগজে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গঘর সমান 10 একক এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 বর্গঘর সমান 1 একক ধরা হলো। পরে ভূমি অক্ষের শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে গণসংখ্যার মান নির্দেশ করা হলো। এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে দেখেন, শ্রেণী হচ্ছে 10 থেকে 20, এর মাঝামাঝি নিচ্ছেন, এই যে 10 থেকে 20 এর মাঝামাঝি, আবার 20 থেকে 30 এর মাঝামাঝি।
তাহলে শ্রেণীর মধ্যবিন্দু যে কথা মাঝামাঝি একই কথা। এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখে, এই যে গণসংখ্যা 10 থেকে 20 এর মাঝামাঝি 6 গণসংখ্যার মান, আবার 20 থেকে 30 এর মাঝামাঝি কোথাতে 7 এ ফুটা দিছে। অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখে গণসংখ্যা রেখা কি করা হলো, অঙ্কন করা হলো। আর যদি গণসংখ্যার বহুভুজ হয় তাহলে গণসংখ্যার বহুভুজ করবেন, এখানে লিখবেন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। আশা করছি গণসংখ্যা রেখা এবং গণসংখ্যার বহুভুজ আপনারা পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।